বিদেশি শাসকরা, বিদেশি শাসকের দালাল। আজকে আমরা 50 বছর মুক্তিযুদ্ধের পরবর্তী 50 বছর উদযাপন করতে চলেছি, যেখানে এখনো আমার সাধারণ মানুষকে, তরুণকে জীবন দিতে হয়। এই জীবন দেওয়া তারই প্রতিক্রিয়া হয়েছে এই পরবর্তী ঘটনাগুলি। এই ঘটনার কারণটা কি? এই কারণটা হলো নরঘাতক, নরপশু গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর বন্দনার প্রতিক্রিয়া। নরেন্দ্র মোদীকে বাংলাদেশের খুব কম সংখ্যক লোকই পছন্দ করেছেন, এমনকি সরকারি দলের লোকেরাও এটার বিরুদ্ধে অভিব্যক্তি প্রমাণ করেছেন। প্রমাণ 17ই মার্চে সাল্লার ঘটনা। সেটা কোনো বিএনপি ছিল না, জামাত ছিল না, কেবল আওয়ামী লীগ ছিল আর সংখ্যালঘুরা ছিল। সবাই মোদীর বিরুদ্ধে দিয়েছে, আর মোদী দেশে সাম্প্রদায়িকতার বাষ্প ছড়ায়। মোদীর অতীতকে আমার মাননীয় প্রধানমন্ত্রী, যেহেতু আমি বলি উনি আবদ্ধ ঘরে আছেন বলে সূর্যের আলো দেখতে পান না, তাই উনি ওনার সদত্ব না জেনে উনি মোদীকে আমন্ত্রণ করেছেন, মোদীকে আমন্ত্রণ করেছেন। উনি আজকে কিভাবে মোদী নিয়ে দেখেন, 17ই মার্চকে আওয়ামী লীগের লোকেই বেছে নিয়েছে বঙ্গবন্ধুর জন্মদিবস থেকে, যে মোদীর বিরুদ্ধে প্রতিবাদের হিসাবে। কারণ যতটা না সংখ্যালঘুর উপর আক্রমণ, সেখানে তার চেয়েও বেশি ঘৃণা, মোদীর উপরে ঘৃণার অভিব্যক্তি ছিল এটার কারণ। আজকে আমরা বন্দনা করতে, মোদীকে বন্দনা করার জন্য আমার মাননীয় প্রধানমন্ত্রী গেরুয়া শাড়ি বলেছিলেন, আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। তার বোনও আমার নিজের সক্রিয়তাকে কিভাবে বিসর্জন দেয়, কিভাবে উনি এদেরকে নত জানুক ওনার ব্যবহার। মোদী সাহেব বলেছেন উনি মুক্তিযুদ্ধের সময় জেলে গেছিলেন। কারণটা কি? উনি মুক্তিযুদ্ধের জন্য কোনো ভারতীয় নেতা তো জেলে যান, উনি গেলেন কারণ যখন ইন্দিরা গান্ধী দেখছে 1 কোটি মানুষের দুর্দশা, যুদ্ধটাকে তাড়াতাড়ি শেষ করতে হবে, তাই উনি রুশ ভারত চুক্তি করেছিলেন সেপ্টেম্বর 1971 সালে। এইটার বিরুদ্ধে এই যে তাদের হিন্দু মহাসভা এবং অন্য তাদের পক্ষ হয়ে ইন্দিরা গান্ধী আন্দোলন করেছিলেন। সম্ভবত পাকিস্তানেরও কিছু অর্থ পেয়েছিলেন কিনা আমি জানি না। সেই কারণেই তাকে জেলে যেতে হয়েছিল, মুক্তিযুদ্ধের জন্য নয়, মুক্তিযুদ্ধের বিরোধিতা করার জন্য। সেই রকম ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছে। উনি কিভাবে দেখেন, আজকে বঙ্গবন্ধুকে আমার দেশের মানুষ ভালোবাসে, আমরা তাকে শ্রদ্ধা করি। আপনি যদি তাকে ভালো না বাসেন, কেউ 2-4 জন, তাকে অপমান করার অধিকার কারো নাই, তাকে নিয়ে উপহাস করার অধিকার নেই। প্রমাণ গান্ধী শান্তি পুরস্কার। এই শান্তি পুরস্কারের মূল কথা হলো একজন ব্যক্তির, জীবিত ব্যক্তির বিগত 10 বছরের কার্যকলাপের উপরে এই পুরস্কারটা দেওয়া হয়। আর এই পুরস্কার কখন দেওয়া হলো? বঙ্গবন্ধুর মৃত্যুর, বিয়োগান্ত মৃত্যুর 46 বছর পরে। এই জাতীয় রাজনৈতিক প্রহসন মানিটাকে, এবং এটা জানেন না। এই সাথে আজকে তার সাথে আর কাকে এই গান্ধী পুরস্কার দেওয়া হয়েছে? ওমানের বাদশাকে। বঙ্গবন্ধুকে কোথায় নামিয়ে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রী? আপনি তো তার সহায়ক হয়েছেন, আপনার পিতাকে ছোট করেছেন আপনি, আমরা নয়, আমরা শ্রদ্ধা করেছি। আমি বলেছি অন্যত্র, যখন মারা যায় আপনারা সবাই পালিয়ে গেছিলেন, ইঁদুরের গর্তে ঢুকে গেছিলেন। এই বড় বড় কথা যারা বলছেন, এক কাদের সিদ্দিকী ছিল ব্যতিক্রম, আর মালিক উকিল বলেছিলেন জালিমের হাত থেকে রক্ষা পেয়েছে। আর আমি কি করেছিলাম? আমার সাথে আগের দিন দেখা হয়েছিল হিথ্রো এয়ারপোর্টে, যখন সাংবাদিকরা আমাকে জানালো
আমার অজান্তেই পানির চোখে থেকে পানির পড়া, তার জন্য কেঁদেছিলাম আমি। কিন্তু আজকে তাকে আপনি আরেকবার হত্যা করলেন, গান্ধী শান্তি পুরস্কার দিয়ে উপহাস করলেন। এটা করার অধিকার নরেন্দ্র মোদীর নেই। ওমানের বাদশার সাথে আমাদের বঙ্গবন্ধুর তুলনা, এটা লজ্জার ন্যাক্কারজনক। আপনারা কখনো আপেল করেন। মনে রাখা দরকার, এই গান্ধী শান্তি পুরস্কার 21 বছর আগে ডক্টর ইউনূস পেয়েছেন। আপনি যাকে পছন্দ করেন না, সেই ডক্টর ইউনূস পেয়েছেন 21 বছর আগে। সুতরাং এইভাবে পেয়েছেন। আজকে এই জাতীয় একটা ব্যক্তিকে আপনি কি করে করলেন? আপনি কতটা জনগণ বিচ্ছিন্ন। একটা উদাহরণ দেই, আপনার বাড়ির কাছে ওরাকান্দির মন্দিরে আপনি কখনো গিয়েছিলেন? আপনি জানতেন ওখানে একটা মন্দির আছে? আপনি কি জানতেন সেই খুলনার এই মন্দিরের কথা শ্যামনগরের কাছে? এটা জানতেন না। এটা কে জানিয়েছে? আপনার চারিদিকে যে গিজ গিজ করছে রং, তারা আপনি যে খবর রাখেন না সেটা আপনাকে তারা ফেলে দেওয়ার চেষ্টা, আপনাকে তারা আপনার প্রস্থানের ব্যবস্থা করছে। আপনি এই র থেকে সাবধান হন, ভারতীয়দের থেকে সাবধান হন। এখন আমি একটু ইতিহাসে গত 3 দিনের ঘটনা বলিতে, এই নিরীহ এই যে ইয়াংদেরকে মেরে ফেললো, আমি অন্যত্র বলেছি আজকে গেলে তারা শহীদের মর্যাদা পাবে। তাদের এই হত্যা, এটা তো এই না, এটা এতে হত্যা করা হয়েছে, কিন্তু খোদার কাছে আসরের দিন আপনি কি উত্তর দেবেন আমি জানি না। এখন প্রশ্নটা আসছে, অনেকেই বলছে যে জনগণ থানা আক্রমণ করছে, সরকারি অফিস আদালত ব্রাহ্মণবাড়িয়ার কথা বলছে আমি। এটা কিরকম ব্যাপার? এর কারণটা কি? এটা সব পত্র পত্রিকার মিডিয়া সাংবাদিক বন্ধুরা আপনারা লিখেন, কিন্তু আপনার মালিক অন্য। তারা এমন ভাবে চিত্রিত করেন যেন বাংলাদেশ সরকার আগুন আর আগুন আর আগুন জ্বলছে। এটাকে কোনো গাড়ি ঘোড়া পড়ানোর আমি বিরোধী করি, কিন্তু এটা কি তারা পুড়িয়েছে না র পুড়িয়েছে, সেটার জন্য একটা নিরপেক্ষ তদন্ত কমিশনের প্রয়োজন আছে। এই যে মারা গেছে, প্রত্যেকটা যারা মারা গেছেন, যাদের হত্যা করা হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য একটা বিচার বিভাগীয় তদন্ত। আমার মতে এই তদন্ত এক মেরুদণ্ডহীন বিচারপতিকে দিলে হবে না, তার সাথে আরো 2 জনকে দেওয়ার প্রস্তাব করছে। একটা হতে পারে যে আমাদের জিনাল করিম, তিনি সম্প্রতি অবসর নিয়েছিলেন, সৎ ব্যক্তি হতে হবে, যার সুনাম আছে, এরকম কাউকে সঙ্গে দিয়ে এটাকে খুব দ্রুত বিচার করা। এই যে সরকারি অফিস যদি কিছুটা থানা আক্রমণ করে থাকে, এই কথা, এটা সবই খারাপ কাজ। কিন্তু কেন করেছে? কেন তারা জনগণের ক্ষোভটা কোথায়, রোষটা কোথায়? তার রোষ হলো এই সরকারি কর্মকর্তারা, পুলিশ ভাইরা, যারা রাতের আঁধারে আপনি ভোটের বাক্সে ভোট ভরেছিলেন, সেই ক্ষোভ, সেই ঘৃণা আজকে উঠে উঠছে। বুঝতে পারেন একটা এলাকার জনগণ কিভাবে আপনাদেরকে ছুঁড়ে ফেলে দিতে পারে। সুতরাং এই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, আপনারা অকারণে, যেমন ধরেন এই দিন 3 দিন আগে আমি এখানে একটা মানববন্ধন করছিলাম, ছাত্র অধিকারের থেকে কিছু আমার পাশে, আমি বিনা চশমায় দেখি, আপনাদের প্রত্যেকটা মুখটা আমি দেখতে পাই, আপনাদের দোয়াতে এখনো আমার দৃষ্টিশক্তি পরিষ্কার আছে। আমি শুনতে পাই সেখানে হঠাৎ 20-25 জন পুলিশ এসে হামলা। আমি তো ভাই করেন কি? আমি এরা তো কেউ আপনার ইটাও মারে নাই, লাঠিও নাই, সেই ছবি তো কেউ দেখাইতে পারবেন না। আপনারা চুপচাপ আমাদেরকে এই করেন, ধরপাকড় করেন না। আমার অধিকার, আমার কথা বলার অধিকার, আপত্তি করার অধিকার, এই সত্য যেমন যেভাবে রেজা কিবরিয়া দেখেছে, কাদের স্বাধীনতা আছে? চোরটা বদমাইশ আর যারা দেশকে আমাকে বলৎকার করছে আমার দেশের উপরে, তাদের উপরে এইটাকে আপনারা করেন না। তারপরও কিছুক্ষণ থেমেছে, রুল পেরিয়ে গেছে, কিন্তু 7-8 জন ছাত্র অধিকারে তারা কোথায় অন্যায়টা করেছে? আমি তো সেখানে ছিলাম, তার কারো হাতে এই যে ক্ষোভগুলি, পুঞ্জীবিত ক্ষোভ সব জড়ো হচ্ছে, পুঞ্জীবিত ক্ষোভ, এটা আপনার জ্বলে পড়ে যাবেন। সুতরাং জনগণের এইটাকে একটা বহিঃপ্রকাশ। আজকে আমাদেরকে সবাইকে রুখে দাঁড়াতে হবে। আজকে এই সরকারের এই অন্যায় আচরণের মধ্যে
সামনে রোজা, তা আমি প্রস্তাব করছি আমরা সবাই মিলিতভাবে আগামী কয়েকদিনের মধ্যে একটা শোক দিবস পালন করা দরকার। এই যে সরকার সঙ্গে সঙ্গে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বাতিলের জন্য আমরা যে দুটাকে একত্রে মিলে আমরা শোকযাত্রা করতে চাই, সারা ঢাকা শহর প্রদক্ষিণ করতে চাই, জনগণকে আহ্বান করতে চাই, আসেন আমরা সকলে রাজনৈতিক দল মত ভেদ ইচ্ছেতে যারা মানুষের কল্যাণ চায়, যারা শান্তি মুক্ত বাংলাদেশ, সুশাসনের বাংলাদেশ চায়, চলেন আমরা নীরবে একটা পদযাত্রা করি। আমাদের প্রেস ক্লাবের সামনে হাইকোর্টের থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় হয়ে লালবাগ চকবাজার হয়ে ভিক্টোরিয়া পার্ক হয়ে আমরা এই শোকযাত্রায় জনগণকে জানাই আজকে সময় এসছে প্রকাশ্য প্রতিবাদের, আর লুকিয়ে থাকা যাবে না। লুকিয়ে থাকবেন যারা আজকে অন্যায় করেছে, তারা আবার ইঁদুরের গর্তে ঢুকে যাবেন। জাগেন, জাগতেই হবে আমাদেরকে। মুক্ত ছাড়া যেই স্বাধীন, যেই দেশের জন্য আপনি আমি সবাই, আপনি করেন, আপনার বাবা যুদ্ধ করেছে, প্রত্যেকটা লোক 2-4 বাদ দিলে সবাই বাংলাদেশের স্বাধীনতার জন্য। আমাদের প্রত্যেকের রক্ত আছে এই দেশ সৃষ্টির জন্য। আমার ভাই মারা গেছে এমন 16ই ডিসেম্বর। তাই এরকম প্রতিটি পরিবার, বাংলাদেশে একটা পরিবার নাই যারা সেই স্বাধীনতার অকারণে, আমার এক বোনকে ভয় পেয়ে মা বাবা 16 বছর হতে না বিয়ে দিয়ে দিয়েছিল, তার মাথায় খারাপ হয়ে গেছে। এই জাতীয় প্রত্যেকের বাড়িতে বাড়িতে পাওয়া যাবে। কেবল দুর্নীতির কথা না, লাশ কর্তারা বলতে চাই ভারত আমরা কৃতজ্ঞ আছি, কিন্তু ভারত তাতে অনেক বেশি লাভবান হয়েছে। অনুগ্রহ করে আপনারা, আমার একটা ছোট লেখা আছে 1971 সালের মুক্তিযুদ্ধের অসমাপ্ত কাহিনী, সেখানে ভারতের সহযোগিতাও চক্রান্তের কাহিনী প্রত্যেকটা তথ্য দিয়ে আমি দেখিয়েছি কিভাবে ভারত আমাদেরকে সিকিম করা দিয়ে মেজর খালেদা চিনেন, আমাদের ব্রিগেডিয়ার, আমাদের মেজর জাল ইব্রাহিম জানেন, উনি আমাকে ডেকে নিয়ে কি বলেছিলেন সেই উক্তিও আছে, প্রত্যেকটা সত্য কথা উল্লেখ করেছে। এটা জীবন্ত সাক্ষী হবে কিভাবে ভারত আমাদেরকে প্রভাবিত করতে চায়। ভারত থেকে মুক্ত না হলে স্বাধীন বাংলাদেশ অর্থহীন হয়ে যাবে। আমাদের সবাই মিলিতভাবে রাস্তায় নামতে হবে। শুভ দিন আসছে এবং সেটার সফল সবাইকে পেতে হবে, 2-4-10 জন না। আজকে বেকার, শিক্ষিত বেকার বাড়ছে, ভারতীয়রা কত বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে সে খোঁজ রাখেন। তাদের টোটাল তারা মুক্তিযুদ্ধে কত টাকা খরচ হয়েছিল তার কোনো তথ্য প্রকাশ করেনি, আমি একটা হিসাব করে দেখিয়েছি। আজকে তারা পয়লা দিনে, যে জন্যই আমাদের মৌলানা ভাসানী 22 জানুয়ারি দেশে ফিরেই বলেছিলেন যে আজকে আমরা পিঞ্জির থেকে বেরিয়েছি দিল্লির এই চিঞ্জিরে আবদ্ধ হওয়ার জন্য না। আজকে আমার কোনো কিছু না, লাস্ট কথাটা বলি, মাননীয় প্রধানমন্ত্রী এত হই হুল্লোড় করলেন, তা এত বন্দনা করলেন, তার সাথে নরেন্দ্র মোদীর সাথে এত বন্দনা কি পেলেন? অশ্বডিম্ব। 5টা সমঝোতা স্মারক। ধাপ্পাবাজির একটা সীমা থাকা উচিত। আপনি তো বোকা মানুষ না, আপনাকে অন্ধকার ঘরে রেখে আপনার দৃষ্টি শক্তি কাচ্ছন্ন হয়েছে, আপনাকে জানতে হবে। আপনি আপনার বোনকে বরঞ্চ আওয়ামী লীগের ক্ষমতায় আনেন, তাতেও দেখার তো অধিকার আছে শেখ মুজিবের কন্যা হিসাবে, তারও দায়িত্ব পালনের। আজকে সংখ্যালঘুর উপর অত্যাচার করা চলবে না। আমরা অসাম্প্রদায়িক জাতি, আমরা ভারতকে অনুসরণ করবো না, আমরাই হবে পৃথিবীর উদাহরণ। কিন্তু এই জাতীয় সার্টিফিকেট নিয়ে আপনাকে শেষ কথাটা মনে করাতে চাই। যখন মান্না বলে গেছে আইয়ুব খানের যখন চূড়ান্ত, সারা পৃথিবী তাকে জয় জয় আইয়ুব খান বলছে, তার কিছুদিনের মধ্যে পতন হয়েছিল। যখন জয় জয় ইরানের শাহানশাহ বলছে, তার পতন হয়েছিল। সিংমান রি যা করেছিল, তাদের পতন হয়েছে। এইসব প্রশংসা পত্রের মধ্যে আমি অশনি সংকেত দেখছি, আমি আপনার প্রস্থানের পথ দেখছি। সুতরাং সাবধান মাননীয় প্রধানমন্ত্রী।